শহরের ভিড় আর কোলাহল ছেড়ে যখন এখানে আসা যায় তখন মনে হয় একেবারে অন্য এক দুনিয়ায় এসে পড়েছি। লাল মাটির পথ, চারপাশে সবুজ ঘেরা পাহাড়, মাথার উপর নীল আকাশ আর হাওয়ার ঝপটা, সব কিছু মিলে এক অদ্ভুত শান্তি এনে দেয়। এখানকার রাস্তা কখনো সোজা নয়, এক একটা বাঁক যেন এক একটা চমক। কোথাও ঘন জঙ্গল, কোথাও বিশাল জল, আর কোথাও শুধু আকাশ আর পাহাড়ের মেলবন্ধন। এই জায়গায় দাঁড়ালে বোঝা যায় প্রকৃতির আসল রূপ আসলে কতটা গভীর, কতটা নিস্তব্ধ, আর কতটা মুক্তি এনে দেয় মনকে। আজকের ব্লগে আমি সেই মুক্তির অনুভূতি আর প্রকৃতির রং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কিভাবে আসবেন? তো কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনি একটা হলুদ ট্যাক্সি করে চলে আসুন হাওড়া স্টেশন। হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন আছে, তার মধ্যে সবথেকে সুবিধাজনক ট্রেন হলো হাওড়া পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেস। ট্রেন নাম্বার হলো 18011, যেটি ছাড়ে রাত 11:35 ও পুরুলিয়াতে পৌঁছায় সকাল 6:25। তো এছাড়াও আপনি বাসে করে আসতে পারেন। বাসে করে আসতে গেলে আপনার আসতে হবে কলকাতার ধর্মতলা এক্সপ্লানেড বাস স্ট্যান্ডে। ওখানে আসার পরে আপনি অফলাইন থেকে টিকিট করে নিন, টিকিট করে নিয়ে বেরিয়ে পড়ুন পুরুলিয়ার উদ্দেশ্যে। তবে আমরা এবার বাসে বা ট্রেনে নয়, আমরা এবার বর্ষার মজা নিতে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। শহরের ব্যস্ততা ছেড়ে যখন হাইওয়েতে উঠলাম তখন খোলা রাস্তা আর হাওয়ার ছোঁয়া একেবারে নতুন এনার্জি এনে দিল। ধানক্ষেত, নদীর ধারে ছোট গ্রাম, চায়ের দোকান, সব মিলে একেবারে সিনেমার মতো অনুভূতি হচ্ছিল। মাঝে মাঝে থেমে চা খেলাম, রাস্তার ধারের দোকানে লুচি তরকারি খেলাম। যাত্রার মজা এখানেই। তো এরপর আমরা চলে আসলাম বনলতা রিসর্ট, যেখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। বনলতা রিসর্টটা কিন্তু জয়পুর ফরেস্টের আগেই। তো জয়পুর ফরেস্ট আসার পথে, অযোধ্যার প্রথম পথে গন্তব্য জয়পুর ফরেস্ট। লাল মাটির রাস্তা ধরে যখন বাইক ঢুকে গেল ঘন জঙ্গলের ভিতর, তখন সত্যিই মনে হচ্ছিল অন্য এক জগতে চলে এসেছি। মাথার উপর উঁচু উঁচু শাল, সেগুন আর মহুয়া গাছ, চারপাশে শুধু সবুজ আর সবুজ। কোথাও কোথাও আলো ঢুকছে পাতার ফাঁক দিয়ে, যেন প্রকৃতি নিজেই ছবি আঁকছে। এই বনের নিস্তব্ধতা ভিতরের ক্লান্তি একেবারেই মুছে দেয়। অনেক সময় হরিণ বা বুনো খরগোশও দেখা যায় এখানে। সত্যি বলতে বাইকের গিয়ার কমিয়ে ধীরে ধীরে বন পার হওয়ার সেই অভিজ্ঞতাটা ভ্রমণের সবচেয়ে শান্ত মুহূর্তের মধ্যে একটা। জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যেতে যেতে কিছু পথচারীর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তো আমরা জেনে নেব এদের থেকে কিছু কথা। একটাই কারণ, আজ থেকে 15 বছর আগে আমি অসুস্থ ছিলাম, তো বাবার কৃপাতে ভালো হই। ঠিক আছে, তো বাড়ির লোক বাবারখানে মানত করেছিল, তো আমি বাবারখানে মানত করেছি যে আমি মাই মানে তারকেশ্বর থেকে আমাদের পাঁচমুড়া পর্যন্ত যাব। ঠিক আছে, বাবারখানে এটা মানত করে আমি বাড়ি পর্যন্ত। আচ্ছা, আপনার বাড়িটা? পাঁচমুড়া। পাঁচমুড়া। পাঁচমুড়া আধঘোড়াতে। পাঁচমুড়া অ্যাকচুয়াল এখান থেকে আপনি এখনো আসেন জয়পুর ফরেস্টের প্রায় মাঝামাঝি। হ্যাঁ, এখান থেকে পাঁচমুড়া কতটা? মোটামুটি এখনো মোটামুটি হবে পাঁচমুড়া 35 এরকম হবে, 35-38 কিলোমিটার মতো। 35-38 কিলোমিটার এখনো এইভাবে হাঁটতে হাঁটতে যাবেন? হ্যাঁ। সেই তারকেশ্বর থেকে আসছেন মানে তো কদিন লাগলো আপনাদের? আজকে নিয়ে 13 দিন। আজকে নিয়ে 13 দিন। খাওয়া দাওয়া সব কিছু এইরকম এর মধ্যেই সব কিছু চলছে? বাবার কৃপাতে চলে আসছে। রাস্তাতে ভক্তরা দিচ্ছে, সবাই খাওয়া দাওয়া দিচ্ছে, পয়সা দিচ্ছে, যে যেমন সাহায্য করছে আর কি। না, সত্যি দেখে খুবই ভালো লাগলো আমাদের, যার কারণে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না। তাহলে আপনারা এখন মানে বাড়িতে ধরুন 35-37 কিলোমিটার বাকি, তবু যেতে আজকেই চলে যাবেন না? না, আজকে পৌঁছাতে পারবো না আমরা, এখনো 5-6 দিন লেগে যাবে এখন আমাদের। 35-37 কিলোমিটার এইভাবে যেতে যেতে 5-6 দিন এখনো পর্যন্ত লেগে যাবে তো? এর বেশি লাগতে পারে, কম লাগবে না তাও। আচ্ছা, ঠিক আছে, চলুন, আবার হয়তো দেখা হবে। দেখা হবে আরো। ধীরে ধীরে জঙ্গলের পথ ছেড়ে বেরিয়ে আসতেই সামনে খুলে গেল লাল মাটির উপর কালো পিচের গ্রামীণ রাস্তা। দুপাশে মাঠ, কোথাও চাষিরা কাজ করছে, কোথাও গরুর গাড়ি চলছে আস্তে আস্তে। রাস্তার ধারে ছোট দোকান থেকে ভেসে আসছে গরম চায়ের গন্ধ। থেমে একটু চা খেলাম, গ্রামের মানুষের সঙ্গে গল্প হলো। তাদের সরল হাসি যেন ভ্রমণকে আরও প্রাণবন্ত করে দিল। শেষমেশ সামনে দেখা গেল পুরুলিয়া শহরের ব্যস্ত রাস্তা, গ্রাম্য পরিবেশ পেরিয়ে হঠাৎ যেন আবার এক নতুন ছন্দে ঢুকে পড়লাম।
শহরের বাজার, ভিড়, দোকানের শব্দ সব কিছু মিলিয়ে পুরুলিয়ার প্রাণচাঞ্চল্য যেন একেবারেই আলাদা। জয়পুর ফরেস্টের শান্ত নীরবতা থেকে পুরুলিয়ার এই কোলাহল পর্যন্ত যাত্রাটা একেবারেই অনন্য অভিজ্ঞতা। বাজারের কোলাহল পেরিয়ে যখন বাইক নিয়ে বেরোলাম, তখন ধীরে ধীরে শহরের শব্দ মিলিয়ে গেল। রাস্তার দুপাশে ছোট ছোট গ্রাম, মাটির বাড়ি, খোলা মাঠ আর ধান ক্ষেত যেন অন্যরকম শান্তি এনে দিল। মাঝে মাঝে রাস্তার ধারে বাচ্চারা হাত নাড়াচ্ছে, গরুর গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, আবার কোথাও গ্রামের মেলা বসেছে। সব কিছু মিলে রাস্তা যেন এক নিজেই গল্প লিখছে। অবশেষে পৌঁছে গেলাম কংসাবতী নদীর ধারে। দূর থেকে জলের ঝলক দেখা যাচ্ছিল, কাছে আসতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা মুখে লাগলো। নদীর ধারে বসে দেখলাম জল কত শান্তভাবে বয়ে চলেছে। কেউ জাল ফেলছে, মাছ ধরছে, কেউ নদীতে গোসল করছে, আর চারপাশে কেবল প্রকৃতির নীরব সুর। শহরের কোলাহল থেকে নদীর এই নীরবতা, এটাই ভ্রমণের আসল উপহার। শেষমেশ সামনে দেখা গেল সিরকাবাদের ছায়াঘেরা রাস্তা, শান্ত পরিবেশ, সবুজ ঘেরা গ্রাম আর মানুষজনের সরল হাসি যেন সঙ্গে সঙ্গে মন ভালো করে দিল। এখানে এসে মনে হলো যাত্রার এই অংশটা শুধু রাস্তা পেরোনো নয়, বরং প্রকৃতি আর মানুষের মেলবন্ধন অনুভব করার এক অমূল্য সুযোগ। সিরকাবাদ পেরিয়ে ধীরে ধীরে সামনে দেখা দিতে লাগলো পাহাড়ের টান। রাস্তা আর সোজা নয়, বাঁক নিতে শুরু করলো, আর প্রতিটা বাঁকেই এক নতুন ছবি। কোথাও ছোট গ্রাম, কোথাও চাষের জমি, আবার কোথাও শুধু লাল মাটির রাস্তা আর চারপাশে শাল পিয়ালের গাছ। হাওয়ার ঝাপটা মুখে লাগছিল আর মনে হচ্ছিল প্রকৃতির কোলে ঢুকে যাচ্ছি ধীরে ধীরে। ঠিক আমরা এইরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে যতই উপরে উঠতে লাগলাম, ততই প্রকৃতির রূপ আরও সুন্দর হতে লাগলো। আস্তে আস্তে চলে আসলাম আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যাওয়ার আমাদের প্রথম স্পট, বাঁকা ডহর। ডহর শব্দের অর্থ হলো সাঁওতালি ভাষায় রাস্তা, যার কারণে এটির নামকরণ হয়েছে বাঁকা ডহর। বাঁকা ডহরের আঁকাবাঁকা রাস্তা দিয়ে উঠতে উঠতে মনে হচ্ছিল যেন পাহাড় আমাকে স্বাগত জানাচ্ছে। চারপাশে সবুজে ঢাকা পাহাড় আর বাতাসের ঝাপটা একেবারে মনকে সতেজ করে দিচ্ছিল। ধীরে ধীরে রাস্তার সামনে সমান হলো আর সামনে দেখা দিল গ্রাম্য দৃশ্য, ধানক্ষেত, মাটির বাড়ি আর মানুষের সরল হাসি। আর এইভাবেই পৌঁছে গেলাম ছাতনি গ্রামে, যেখানে পাহাড়ের নীরবতা আর গ্রামের শান্তি একসাথেই মিলেমিশে তৈরি করেছে অন্যরকম এক আবহাওয়া। শেষমেশ আমি পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যস্থান অযোধ্যা হিলটপ। অযোধ্যা হিলটপে রয়েছে এইরকম একটা সরকারি হসপিটাল। আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে, পুরুলিয়া বাজার থেকে অযোধ্যা হিলটপ পর্যন্ত ডিস্ট্যান্স হলো 42 কিলোমিটার। আমাদের আসতে সময় লেগেছিল 1 ঘন্টার একটু বেশি। এবং অযোধ্যা হিলটপের উপরে এইরকম একটা সমতল মাঠ রয়েছে। সত্যিই ভাবা যায় না পাহাড়ের উপরে এরকম বড় একটা ফুটবল মাঠ আবার এতটাই সমান। শুরু হয়ে গেল প্রথম দিনের ভ্রমণ। আমরা প্রথমে যাব মুরুগামা ড্যাম, তারপরে যাব সুইসাইড পয়েন্ট, ও আমরা প্রথম দিনের শেষ স্পট ময়ূর পাহাড়। অযোধ্যা হিলটপে আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলটার বাথরুমটা ঠিক এইরকম ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাথরুমটা অনেক বড় ছিল। এখানে গিজারও ছিল ও একটা ওয়েস্টার্ন প্যান্ট ছিল এবং একটা ছোট বেসিন ছিল। হোটেলটার নাম হলো সীমা লজ অ্যান্ড রেস্টুরেন্ট। এবং হোটেলটা কিভাবে বুকিং করবেন না করবেন সব কিছু ডিটেলস আমি ভিডিওতে দেখিয়ে দেব। এই রুমটি আমাদের ছিল নন এসি রুম। আমরা 800 টাকাতে বুকিং করিয়েছিলাম 1 সপ্তাহ আগে। এবং এখানে এসি রুমও আছে, যদি কেউ এসি রুম বুকিং করতে চায় তো 1400 টাকা করে এসি রুম পড়বে। এবং এসি রুমগুলো বা আরও যা রুম আছে এই হোটেলের আমি সব কিছু ভিডিওতে দেখিয়ে দেব। তো আমাদের রুমটা ছিল এই, এবং রুমের বাইরেটা ছিল ঠিক এই রকমই। এখানে আরও অনেক ভালো ভালো রুম আছে, এবং যদি কেউ কোনো গ্রুপ নিয়ে আসেন ঘুরতে তার জন্য বড় রুমের সুব্যবস্থা আছে। হোটেলটার নাম হলো সীমা লজ অ্যান্ড রেস্টুরেন্ট। কীভাবে বুকিং করবেন না করবেন আমি সব কিছু এখানে দিয়ে দিলাম, ভিডিওটা পুশ করে দেখে নিন।
আমি কিন্তু পুরোটাই অবাক, মুড়ি নাকি হাত দিয়ে খাবো, চামচ টামচ কিছু দিল না। জিজ্ঞাসা করলাম দাদা চামচ, বলছে না হাত দিয়েই খেতে হবে, চামচ হবে না। তা হাত দিয়েই খাই, আর কি হবে, কি করা যাবে। তাহলে টেস্ট করে দেখি। অযোধ্যা হিল টপে সকালে টিফিন সেরে নিতেই মনে হলো দিনটা একেবারেই নতুন করে শুরু হলো। টিফিন সেরে বাইক স্টার্ট করতেই হিল টপ থেকে নামা শুরু হলো। বাঁকানো পাহাড়ি রাস্তার প্রতিটা মোড়েই নতুন নতুন দৃশ্য ধরা দিচ্ছিল। কোথাও ছোট গ্রাম, কোথাও খোলা মাঠ, আবার কোথাও পাহাড়ের গা ঘেঁষে নামা রাস্তা। বাতাস মুখে এসে লাগছিল আর মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সঙ্গে কথা বলছে। আমরা অবশেষে মুরুগামা ড্যাম পৌঁছে গেলাম। পৌঁছানোর আগে আমরা একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পেয়েছিলাম। ওয়াটারফলটার ভিউটা জাস্ট এইরকমই ছিল, খুবই অসাধারণ। অবশেষে দূরে জলরাশির ঝলক চোখে পড়ল মুরুগামা ড্যাম। কাছে আসতেই ঠান্ডা হাওয়া আর শান্ত জলের দৃশ্য মনকে অন্যরকম শান্তি দিল। পাহাড়ের কোলে এই বিশাল জলাধার শুধু সৌন্দর্য নয়, এক ধরনের প্রশান্তিও উপহার দেয়। শহরের সব শব্দ, সব ভিড় যেন এখানে এসে নিমিষে মিলিয়ে যায়। অবশেষে মুরুগামা ড্যাম চলে এলাম। আমাদের বাইকটা জাস্ট এই রাখলাম, দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা খুবই অসহায় হয়ে আছে। বাইকটাকে এই রাখলাম, রেখে আমরা মুরুগামা ড্যামে চলে এসেছি। এটা হচ্ছে কি মুরুগামা ড্যামের একটা সরকারি রিসর্ট, যেখানে শুধুমাত্র সরকারি আধিকারিক যারা তারা এখানে থাকতে পারে, তাছাড়া আদার্স অন্য কাউকে এরা পারমিশন দেয় না। তো দেখতেই পাচ্ছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তৈরি। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, এটা কত সালে কোন তারিখে তৈরি হয়েছিল বা কোন দপ্তর থেকে তৈরি হয়েছিল সব কিছু দেওয়া আছে। এর নাম আছে মুরুগামা ট্যুরিজম প্রপার্টি পুরুলিয়া। অনলাইন বুকিং করতে গেলে এখান থেকে এইভাবে বুকিং করতে হয়। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তবে এটা শুধুমাত্র সরকারি আধিকারিকদের জন্য, আদার্স অন্য কাউকে পারমিশন দেবে না। তো এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে সামনে যাবো। এখন সামনে গিয়ে আমরা ড্যামের দিকে যাব। জাস্ট এখান থেকে 2 মিনিট নয়, 1 মিনিট লাগবে এখান থেকে। তারপরে ড্যামের কাছে গিয়ে ড্যামের পুরো 360 ভিউ দেবো আপনাদের। ড্যামের কাছে যাওয়ার আগে এই ঝর্ণার কাছে যখন আসলাম, তখন মনে হতে লাগলো প্রকৃতি এখানে তার লুকানো রত্ন খুলে রেখেছে। পাথরের গা বেয়ে নেমে আসা টলটলে জল, চারপাশে ঘন সবুজ আর পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটা একেবারে ছবির মতো। জল পড়ার শব্দ, মনে হয় প্রকৃতি যেন গান গাইছে। অনেক ভ্রমণকারীর কাছে ড্যামের সৌন্দর্য বড় আকর্ষণ হলেও এই ঝর্ণার সামনে দাঁড়ালে বোঝা যায় আসল জাদু লুকিয়ে থাকে ছোট ছোট জায়গাতেই। বন্ধুরা, আমরা মুরুগামা ড্যাম চলে এসেছি। আমরা প্রথমে ওখানে মুরুগামার যে সরকারি যে রিসর্টটা ছিল ওখানেই গিয়েছিলাম একটুখানি, গিয়ে ওখানকার কিছু ভিউ আপনাদেরকে দিলাম। দেওয়ার পরে আমরা চলে আসলাম মুরুগামা ড্যাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে একটা ছোট্ট একটা লেক। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার পর পৌঁছালাম মুরুগামা ড্যামে। এখানে এসে বাইক থামানো মানেই শান্তির কাছে আত্মসমর্পণ। বিশাল জলাধার, চারপাশে পাহাড় আর ঠান্ডা হাওয়া শহরের শব্দ একেবারে ভুলিয়ে দেয়। কেউ কেউ এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শুধু প্রকৃতিকে দেখার জন্য। ঠিক আমরা ভিডিও বানাতে বানাতে হঠাৎ দেখা আমাদের জলি দাদুর সঙ্গে। তো আমরা জেনে নেব জলি দাদুর কিছু লাইফ হিস্ট্রি। দাদু কেমন আছো? ভালো। ভালো আছো? তা কি করছো লাঠি নিয়ে? এই লাঠি নিয়ে কি করছো? গরু চড়াও? গরু ঘোরাও তাই তো সারাদিন? সারাদিন। গরু কি তোমার নাকি নিজের? নিজের নাই, লোকের বটে, আমরা চোরাই দিই। লোকের তোমরা চড়াও তাই তো? বেশ ভালো। ক বছর এরকম করছো? বছর 7-8 করলি। ও, তোমাদের মাইনে দেয় নাকি না দিনের সিস্টেম? না মাইনে নাই, 7 মাস। 7 মাস?
7 মাসে কি দেয়? ধান দিই ধান দেয়? কতটা করে ধান দেয়? 2 মণ 2 মণ? ও ওই 7 মাসে 2 মণ ধান দেয়, ওতে সারা বছর চলে? চলে। সারা বছর চলে? দেখুন ওইটাই চালাতে হয়, না চলে কি করবো আমি? ও ওইভাবেই চালাতে হয় তাই তো? ওইভাবেই চালাতে হয়। একটু হেসে দাও হালকা করে। হাসাই তো জীবন, তাই তো? হ্যাঁ। হাসাই জীবন, যতই কষ্টে থাকি আমরা হাসতেই হবে, দিন শেষে কিন্তু হাসতেই হবে বাড়িতে গিয়ে। চলো টাটা, তাহলে দেখা হচ্ছে পরে। এরপর ধীরে ধীরে আগাতে থাকলাম সুইসাইড পয়েন্টের দিকে। সুইসাইড পয়েন্ট পৌঁছানোর পর হঠাৎ দেখা এক বয়স্ক বৃদ্ধ লোকের সঙ্গে। তো আমরা জেনে নেব ওনার কাছ থেকে আসলে সুইসাইড পয়েন্টের নামকরণটা কিভাবে হয়েছিল। এটা কিন্তু আমার গিয়ে দেখে মনে হলো যে এটা সুইসাইড পয়েন্ট হতেই পারে না, কেন এখান থেকে মানুষ এত সুন্দর জায়গা উপভোগ করতে আসবে, এটা কত সুন্দর ব্যাপার আছে এখানে, কত সুন্দর ভিউ, এখান থেকে লোক সুইসাইড কেন করবে? এটা সুইসাইড পয়েন্ট হতে পারে না। এটার নামকরণটা কি করে হলো? নামটা দিল ওই যে আপনাদের আইলো রাস্তাটা দেখতে, সব ডুংরির ভালো দেখতে পাইলো, তার জন্য সুইসাইড পয়েন্ট নাম দিল। নাহলে আমরা উকাম্বুরু নাম তো মোটামুটি কি নাম? নাম উকাম্বুরু। উকাম্বুরু? হ্যাঁ উকাম্বুরু। ওকাম্বুরু। হ্যাঁ সেখান এই থেকে নামটা ভালো, কিন্তু suicide কথা point এর হলো নাম। এই সুইসাইড পয়েন্ট যে নামটা দিয়েছে সে কিন্তু খুব অন্যায় করেছে দাদু। দেখুন আমরা তো কোনো বলা যাচ্ছে না, আমরা বলিও নাই। হ্যাঁ, আমরা বললেও আমাদের কথা নেবে কেন? হ্যাঁ। তো যাই হোক, সুইসাইড পয়েন্ট দিয়ে ফেলেছে যখন, আমরা দেখে নিই জায়গাটা কেমন। না খুব দেখতে খুব হেঁটে হেঁটে যেতে যেতে তো দম হয়ে গেল সবার। রাস্তাটা দেখুন, খুবই সংকীর্ণ, ওটা মানুষের ভুল থাকে। খুবই সংকীর্ণ এবং খুবই এঁকামেঁকা রাস্তা, পাথরে ভরা। তার মাঝখান দিয়ে আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাব। জানি না এখন কতটা। পাহাড়ি পথ ধরে উপরে উঠতে উঠতে যখন সুইসাইড পয়েন্টে পৌঁছালাম, তখন হাওয়ার জোর আর চারপাশের দৃশ্য একসাথে মন কাঁপিয়ে দিল। একদিকে নিচে গভীর খাদ, অন্যদিকে চোখের সামনে যত দূর যায় শুধু সবুজে ঢাকা পাহাড়ের সারি। এখানে দাঁড়ালে ভয় আর রোমাঞ্চ একসঙ্গেই কাজ করে। এক মুহূর্তে বুক ধড়ফড় করে ওঠে, আবার পরের মুহূর্তেই মনে হয় এটাই প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার। সুইসাইড পয়েন্ট শুধু একটা ভিউ পয়েন্ট নয়, বরং প্রকৃতির বিশালতার সামনে মানুষের ক্ষুদ্রতা অনুভব করার এক জায়গা। দিনটি ছিল 15ই আগস্ট। ন্যাশনাল ফ্ল্যাগ না উড়িয়ে থাকতে পারলাম না। সত্যি জায়গাটা খুবই অসাধারণ। এই ছিল আমাদের সুইসাইড পয়েন্টের পুরোপুরি 360 ভিউ। ভয়ের সঙ্গে মিশে থাকা সেই রোমাঞ্চকে পিছনে ফেলে এবার নতুন পথে রওনা দিলাম ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। রাস্তা ধীরে ধীরে নেমে আবার উঠে যাচ্ছে, বাঁকার বাঁক যেন শেষই হচ্ছে না। প্রতিটা বাঁকে প্রকৃতি নতুন সাজে ধরা দেয়। কোথাও গাছের ছাওয়ায় ঘন অন্ধকার, আবার কোথাও সূর্যের আলো পাহাড়ের গায়ে পড়ে সোনালি ঝিলকি ছড়িয়ে দেয়। পাহাড়ের উপরে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক এরকম একটা সমতল মাঠ, যেখানে অনেক পাহাড়ি ছেলেরা খেলা করছিল। অবশেষে পৌঁছে গেলাম ময়ূর পাহাড়। ময়ূর পাহাড়ে আসার পর এই দাদার থেকে পাহাড়ের সম্পর্কে আমরা কিছু বিষয় জানবো। আসে সকাল ভোর দিকে মেয়র আসে, তারপরে মেয়র আসে মানে সব লোকের সংখ্যা তো পুরা, ওই জন্য মেয়র জঙ্গলেই থাকিস থাকে আর কি, ফাঁকা সময় হয়ে সেখানে চলে আসে আর কি। আচ্ছা, মানে ময়ূর যদি দেখতে হয় তাহলে মানে তবু কটা নাগাদ আসতে হবে? পরের দিকে 5টা নাগাদ 5টা নাগাদ আসলে ময়ূর দেখা যেতে পারে। দেখাইতে পারে। কতক্ষণ থাকে? ওই আসে ঘোরাফেরা করে চলে যাই, আচ্ছা। প্রায় সময় আসে। সেরা ছেড়ে আসে। আর দাদার এখানে যে দোকান দিয়েছেন, আপনার বাড়ি কি এখানে নাকি? এখানে আমার বাড়ি নিচে, নিচে বলতে জায়গা না, গোবিন্দপুর। এখান থেকে কতক্ষণ লাগে? এখন এখান থেকে মোটামুটি 15-16 কিলোমিটার আমার বাড়ি। ও আচ্ছা, তাহলে এখান থেকে তো অনেক দূর, রোজ যাওয়া আসা করেন নাকি? এই তো ছোট আছে এক্সেল, ও, এই বাইক নিয়ে যাওয়া আসা করেন? ছোট এক্সেল। এবারে শুরু হলো হেঁটে হেঁটে পাহাড়ে ওঠার যাত্রা। হাওয়া ক্রমশ ঠান্ডা হচ্ছিল আর চারপাশে শব্দ কমে এসে শুধু পাখির ডাক আর বাতাসের শোঁ শোঁ আওয়াজ শোনা যাচ্ছিল। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে নিচের গ্রাম চোখে পড়ছিল। মনে হচ্ছিল খেলনার মতো ছোট ছোট ঘর, আর তার মাঝখানে লাল মাটির রাস্তা। আমরা অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে শেষমেশ উঠে আসলাম ময়ূর পাহাড়ের একদম উপরে। ময়ূর পাহাড়ের উপরে এইরকম একটা ছোট মন্দির আছে। মন্দিরটা পাহাড়ি পাথর দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। ঠিক মন্দিরের পিছনে রয়েছে ওয়াচ টাওয়ার।
আমরা এখন এগিয়ে চললাম ওয়াচ টাওয়ারের দিকে। অবশেষে ওয়াচ টাওয়ারের উপরে পৌঁছানোর পর চোখের সামনে খুলে গেল এক অপূর্ব দৃশ্য। যতদূর চোখ যায় শুধু সবুজের ঢেউ, দূরে দূরে পাহাড়ের সারি আর মাথার উপর নীল আকাশ। হাওয়ার ঝাপটা এত জোরে বইছিল যেন প্রকৃতি নিজেই তার শক্তি দেখাচ্ছে। মুহূর্তটা মনে হচ্ছিল মানুষ যতই চেষ্টা করুক প্রকৃতির বিশালতার সামনে সে কতটা ছোট। অবশেষে আমাদের প্রথম দিন শেষ হলো এখানেই, ও আমাদের দ্বিতীয় দিনের যে ঘোরার প্ল্যান আছে সেটি আসতে চলেছে আমাদের নেক্সট এপিসোডে। আপার ড্যাম, লোয়ার ড্যাম, লহরিয়া শিব মন্দির, মুখোশ গ্রাম, বামনি ফলস, মার্বেল লেক, জয়চণ্ডী পাহাড় ও জয়চণ্ডী স্টেশন।